আওয়ামী লীগ প্রচন্ড রকম জনপ্রিয় একটি রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পরিবর্তন চাই কিনা। আমরা অনেক সময় রাজনীতিবিদরা বক্তব্য দেয় আওয়ামী লীগ প্রতারণা করেছে। আমার কাছে কেন যেন মাঝে মধ্যে মনে হয় আমরাও প্রতারণা করেছি। যেই মঞ্চে আওয়ামী লীগ ইস্তাহার ঘোষণা করে অথবা আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন যে আমরা 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আবার ধানের ন্যায্য মূল্য দিব, দুটি কি একসাথে সম্ভব? আপনি ধানের ন্যায্য মূল্য চাবেন, আবার 10 টাকা কেজি চাউলও খাইতে চাবেন, এটা দুইটা তো একসাথে সম্ভব না। তাহলে জনগণ অনেক সময় প্রতারণাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং প্রকারান্তরে প্রতারকদের সাথেই থাকে। আমি নিজে নির্বাচন করিনি, কিন্তু আমার দলীয় প্রধান যিনি জনাব জেবেল রহমান গানি, তার পিতা 2008 সালে নির্বাচন করেছিল। সেই 8-এর নির্বাচনে আমি একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকের বক্তব্য ছিল যে উনি তো খুবই ভালো মানুষ, ভাই মার্কাটা যদি নৌকা অথবা ধানের শীষ আনতেন, ভালো মানুষ, মার্কাটা নৌকা অথবা ধানের শীষ, তাহলে আপনি পরিবর্তন চান কিভাবে? দৃশ্যমান যে বিরোধী দল, যারা সরকারের বিরুদ্ধে কার্যত বিরোধী দল, আমরা কথার জন্য কথা বলতেই পারি জাতীয় পার্টি বিরোধী দল, আসলে এখন পর্যন্ত কার্যকর এবং দৃশ্যমান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত 2 বছরে তার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো কর্মসূচি দিতে পেরেছে? জনগণের কল্যাণে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি, ধর্ষণের মতো মহামারী, দুর্নীতি, দুর্বৃত্তায়ন যখন সমাজে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে, সেই জনগণের পক্ষে কোনো কর্মসূচি দিয়েছে? তাদের কর্মসূচি হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে। জনগণের পক্ষে তাদের কর্মসূচি নাই। কার্যত তারা মনেই করে যে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমরা এই সরকার গঠন করব। এই যে ধারণা, এই ধারণা থেকে যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে আসতে না পারবে, আমি বিশ্বাস করি না কালকে এই সরকারের পতনের মধ্য দিয়ে আগামীকাল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেই রাতারাতি বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হবে। 2001 থেকে 2006 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, দুর্নীতি হয় নাই বাংলাদেশে। আপনারা জানেন এখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা অধ্যাপক ইকবাল হোসেন সাহেব বলেছেন, আমরাও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ক্ষুদ্র কর্মী ছিলাম। এরশাদের বিরুদ্ধে অভিযোগ ছিল 9 বছরে 2000 কোটি টাকা উনি লুটপাট করেছেন সমগ্র রাষ্ট্র ব্যবস্থা থেকে। সবচেয়ে ভালো গভর্নমেন্ট ছিল 91-96। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন থেকে 2,500 কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার মানে 9 বছরের দুর্নীতি 91-96 গভর্নমেন্টে 2,501টি সেক্টর থেকে। 96 থেকে 2001 আরো দুর্নীতি, 2001 থেকে 2006 আরো বেশি দুর্নীতি, এবং 2008 থেকে এই পর্যন্ত দুর্নীতি একটা ভয়াবহ ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। কালকে বিএনপি ক্ষমতায় আসবে, রাতারাতি সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সেই দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসবে, এটি আর কেউ বিশ্বাস করলো? আমি বিশ্বাস করি। বরং যেটি হতে পারে, মঞ্জুর হোসেন ইসার গ্রুপ যে বাড়ি দখল করবে, বিকালবেলা আমার গ্রুপ যে আবার ওই বাড়ি দখল করতে পারে। আমি বলতো আমার গ্রুপ যে আমার ভাই তো ইসাবাই দখল করছে, আরে মেয়েরা রাখেননি, উনিও না খাও আমিও না খাও, উনি 4টা পর্যন্ত রাখতে পারে না, আমি 4টার পর্যন্ত দখল করছি। এটি আরো ভয়াবহ। দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, মানে এই কোথায় সরকারের সফলতা? সরকারের সফলতা একটি জায়গা, যেটি ইয়ারুল ভাই বলেছেন, মাননীয় নির্বাচন কমিশনার বলেছেন, আমাদের কাছ থেকে আমেরিকা শিক্ষা গ্রহণ করতে হবে অথবা করার সুযোগ আছে। এটা আমরা মনে করি যে অবশ্যই আমি সিইসিকে ধন্যবাদ জানাই, যেমন এমন একজন মেধাবী সিইসি আমাদের আছে যিনি আমেরিকার মতো রাষ্ট্রকে নির্বাচন ব্যবস্থা শিক্ষা দিতে চান অথবা এমন ব্যবস্থা করেছেন যেখান থেকে আমরা শিক্ষা লাভ, আমেরিকা শিক্ষা লাভ করলে ট্রাম্পের এই ভয়াবহ পরিণতি হতো না। আমাদের স্বাগত বক্তা এনডিএম এর যুগ্ম মহাসচিব ঢাকা 18 আসনের নির্বাচন উদাহরণ দিতে যে বলেছেন লক্ষ লক্ষ মানুষের জনস্রোত। এখানে অবশ্য আপনাদের কারো বয়সী এটা না,
ফাতেমা জিন্না, এটা আমার মরহুম নেতা জনাব আনোয়ার জিয়া বলতেন, ফাতেমা জিন্না রাষ্ট্রপতি প্রার্থী, ওই দিক দিয়ে আইয়ুব খানও রাষ্ট্রপতি প্রার্থী। ফাতেমা জিন্নার পক্ষে দেশের সকল নেতৃত্ব, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে, মুসলিম লীগের খানের সবুর খান থেকে শুরু করে, মুসলিম লীগের একটি অংশ সহ সকল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কমিউনিস্ট ডান বাম সকল নেতৃত্ব ফাতেমা জিন্নার পক্ষে ছিল। নির্বাচনের ফলাফল কিন্তু ফাতেমা জিন্নার পক্ষে যায়। সুতরাং নির্বাচনের জনসভা বিশাল বড় হলে সে রেজাল্ট প্রার্থীর পক্ষে যাবে, এটা আমি মনে করি না। কারণ ঢাকা 11 আসনে বিএনপি যাকে প্রার্থী করেছেন তার নির্বাচনের জনসভা সমাবেশগুলিতে অথবা মিছিলগুলিতে ওই আসনের বাইরেও শত শত নেতা কর্মী গিয়েছেন। বরং আপনারা দেখবেন যে আসলে যারা সত্যিকার অর্থে বিএনপি নেতা কর্মী তারা তাদের পক্ষে ছিলেন। এটি হলো বাস্তবতা। এবং আমি মনে করি এটি একটি শিক্ষা বিএনপির জন্য। আপনি ইচ্ছে করলেই চাপিয়ে দিবেন নেতৃত্ব, এটি হতে পারে না। এখান থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। আমাদের গত 49 বছর, আগামী বছর আমরা 50 বছর পালন করব। এই মঞ্চে যারা আছেন আমি বিশ্বাস করি আমরা সকলে সম্মিলিতভাবে আগামী 50 বছরের স্বাধীনতার 50 বছর আমরা পালন করব। বছরব্যাপী আমাদের কর্মসূচি থাকবে। সম্মিলিতভাবে অন্তত বিভাগীয় শহরগুলোতে আমার বিশ্বাস এই যে দলগুলো আছে এই দলগুলোর 5 জন শীর্ষ নেতা যদি বিভাগীয় শহরগুলিতে উপস্থিত হন, আজকের প্রজন্ম একটি নতুন স্বপ্ন দেখতে পারে। জাতীয় প্রেস ক্লাবে বসে বক্তব্য দিতে পারবো, অনেক সাংবাদিক বন্ধুকে অনুরোধ করে নিউজ আনতে পারবো, কার্যকর কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা পরিবর্তন চাই কিনা, নাকি রাতারাতি আবারও আওয়ামী লীগ অথবা বিএনপির পকেটে ঢুকে শর্টকাট পদ্ধতিতে এমপি হতে চাই। দুটো একসাথে হতে পারে না। আমি কোনো দলের নাম বলতে চাই না। এক দলের চেয়ারম্যান, উনি একজন মুক্তিযোদ্ধা, পরিবর্তনের রাজনীতি নিয়ে স্লোগান নিয়ে রাজনীতি আবির্ভূত হয়েছিলেন। ওনার প্রোগ্রামে ওনার উপস্থিতিতে বলেছিলাম পরিবর্তনের জন্য রাজনীতির স্লোগান, কিন্তু সে তো ঘুরে ফিরে বিএনপির কাছে আত্মসমর্পণ করলেন। পরিবর্তনটা কোথায়? জনাব অভিহাত জাজ, ইয়ারুল ইসলাম, ইকবাল হোসেন প্রধান, আসুন না। বাংলাদেশে তো সবসময় বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনার প্রয়োজন নেই। বাংলাদেশে একজন মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়োজন নেই। এই মুহূর্তে একজন বঙ্গবন্ধুর প্রয়োজন। এই মুহূর্তে একজন আপসীন নেতা ওলি হাদের প্রয়োজন। এই মুহূর্তে রাষ্ট্রভাষা মতিনের মতো একজন নির্লোভ রাজনৈতিক নেতার প্রয়োজন। আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে একজন শফিউল আলম প্রধান প্রয়োজন। একজন শেখ শওকত হোসেন নীলুর প্রয়োজন, যারা আজীবন জাতির জন্য, দেশের জন্য, গণমানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন। আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, গণমানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব টিকে রাখার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেখানে যে অবস্থায় যারাই ষড়যন্ত্র করুক তাদের বিরুদ্ধে এটি যদি আমরা করতে পারি, 10 বছরকে টার্গেট করেন যে আগামী 10 বছর আমরা কিছু হতে পারবো না। প্রত্যেকটি বিভাগীয় শহরে, প্রত্যেকটি জেলা শহরে, প্রত্যেকটি উপজেলা শহরে চষে বেড়ান, জনগণকে স্বপ্ন দেখান, মুক্তির স্বপ্ন। যদি মুক্তির স্বপ্ন দেখাতে সক্ষম হন, জনগণ যদি বিশ্বাস করে না, আপনারা আবারও সে আওয়ামী লীগ বিএনপির পকেটে যাবেন না। আমি বিশ্বাস করি বাংলাদেশের নতুন শক্তির উন্মেষ ঘটবে, করতে পারবে। আমরা অনেক সময় রাজনৈতিক মঞ্চে বলি বিকল্প শক্তি। আমি তৃতীয় শক্তি, আমি বিকল্প শক্তি অথবা তৃতীয় শক্তি চাই না। আমি চাই একটি নতুন শক্তি, যে শক্তি বাংলাদেশের মানুষকে মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করাবে, স্বপ্ন দেখাবে।
বাংলাদেশের জনগণের সামনে আমরা প্রমাণ করতে পারবো এই মঞ্চে যারা আছেন তারাই আগামী দিনের নেতা। তারা কেউ চোর নয়, দুর্নীতিবাজ নয়। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে গণতন্ত্রহীন উন্নয়ন কখনোই শাসকের শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে পারে না। আমাদের জাতীয় নেতৃত্ব অনেক পূর্বের ইতিহাস অথবা উদাহরণ দিতে চান। আমরা একেবারে আমাদের সময়ের সাম্প্রতিককালে ববি হাজ্জাজ এবং আমরা এখানে যারা আছে আমাদের সময়তে পরিবর্তন ঘটেছে। লিবিয়ার গাদ্দাফি কি পেরেছে এত উন্নয়নের পর ক্ষমতায় থাকতে? ইরাকের সাদ্দাম হোসেন পেরেছে এত উন্নয়নের পর ক্ষমতায় থাকতে? মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন দিয়েছেন, জনগণ অবশ্যই কৃতজ্ঞ। গণতন্ত্রটি দেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে জনগণকে গণতন্ত্র দেন, ভোটাধিকার দেন, ইতিহাসে আপনার নাম থাকবে, শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আল্লাহর হস্তে যে সকল কালো ছায়া, কালো ব্যক্তিরা আপনাকে ঘিরে রেখেছে কালো গ্লাস দিয়ে, যারা আপনাকে প্রমাণ করতে চায় দেশে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, আপনার পতনের পর কেউ আপনার পাশে থাকবে না, এটি ইতিহাস প্রমাণ করে। মাননীয় প্রধানমন্ত্রী আসুন, আপনার নেতৃত্বে আমরা পরিবর্তনটি করি। জনগণকে গণতন্ত্র উপহার দিন, জনগণের ভোটাধিকার উপহার দিন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার দলের প্রধান জনতা চেয়ারম্যান রহমান খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।